বঙ্কিমচন্দ্রের বিখ্যাত উপন্যাস আনন্দমঠের মূল বিষয়বস্তু কোন বিদ্রোহের উপর ভিত্তি করে রচিত? উত্তর হবে সন্ন্যাসী বিদ্রোহ। দেখো, এই সন্ন্যাসী বিদ্রোহ হয় 1763 সালে এবং দেখো এই বিদ্রোহ আমরা দেখতে পাই বাংলা ও বাংলাদেশে। বাংলাদেশ, তাহলে আমরা দেখতে পাই বাংলা ও বাংলাদেশ। এবার দেখো, এই যে সন্ন্যাসী বিদ্রোহ, এই বিদ্রোহের উপর ভিত্তি করে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 1882 সালে একটি উপন্যাস প্রকাশ করেন, যে উপন্যাসের নাম ছিল আনন্দমঠ, এবং এই আনন্দমঠ তিনি লিখেছিলেন বাংলা ভাষায়। কোন ভাষায়? বাংলা ভাষায়। এবং দেখব আমরা যে সন্ন্যাসী বিদ্রোহ দমন করেন ওয়ারেন হেস্টিংস। কি বলো? ওয়ারেন হেস্টিংস। তাহলে অনেক ধরনের প্রশ্ন দেখো, সন্ন্যাসী বিদ্রোহ কবে হয়? 1763 সালে। সন্ন্যাসী বিদ্রোহ কোথায় দেখতে পাই? বাংলা ও বাংলাদেশ। এর উপর ভিত্তি করে 1882 সালে কোন উপন্যাস রচিত হয়? আনন্দমঠ। কোন ভাষায়? বাংলা ভাষায়। এটি কে দমন করেন? ওয়ারেন হেস্টিংস। বলো, চলো প্রত্যেকটা দেখি, আমরা পরেরটা দেখি। চলো, লোকহিতবাদী নামে কে পরিচিত ছিলেন? লোকহিতবাদী, উত্তর হবে গোপাল হরি দেশমুখ। দেখো, এই গোপাল হরি দেশমুখ ছিলেন একজন মহারাষ্ট্রের সোশ্যাল রিফর্মার। মহারাষ্ট্র, তাহলে মহারাষ্ট্রের সোশ্যাল রিফর্মার ছিলেন গোপাল হরি দেশমুখ। তিনি সামাজিক কুসংস্কারকে তুলে ধরার জন্য একটি পত্রিকা লিখতেন। সেই পত্রিকার নাম ছিল প্রভাকর। হলো, এই প্রভাকর পত্রিকায় তিনি নিজের নামের পরিবর্তে একটি ছদ্মনাম ব্যবহার করতেন। সেই ছদ্মনামই ছিল কি বলো? লোকহিতবাদী। ক্লিয়ার কথাটা আমার? তাহলে আমরা কি বলবো? আমরা লোকহিতবাদী ছিলেন গোপাল হরি দেশমুখ। তিনি যে পত্রিকা লিখতেন তার নাম ছিল প্রভাকর, এবং এই প্রভাকর পত্রিকায় ছদ্মনাম ছিল লোকহিতবাদী। আচ্ছা, যদি আমরা দেখি জ্যোতিবা ফুলে, এনার যে উপাধি হয় মহাত্মা, এবং বাল গঙ্গাধর তিলকের উপাধি দেওয়া হয় লোকমান্য। ক্লিয়ার পুরো? তাহলে আমরা প্রত্যেকটা কিন্তু ভালো করে মনে রেখে দেবো একদম। সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি এর প্রতিষ্ঠাতা কে ছিলেন? সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটির প্রতিষ্ঠাতা ছিলেন জি.কে. গোখলে, অর্থাৎ গোপাল কৃষ্ণ গোখলে। এবং দেখো, এটি প্রতিষ্ঠিত হয় 1905 সালে। তাহলে সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠিত হয় 1905 সালে, এবং এটি কোথায়? পুনেতে, মহারাষ্ট্রের পুনেতে প্রতিষ্ঠিত হয়। ক্লিয়ার পুরো? চলো পরেরটা দেখি। বাল গঙ্গাধর তিলক যে সর্বশেষ কংগ্রেস অধিবেশনে অংশগ্রহণ করেন তা ছিল, উত্তর হবে অপশন ডি, 1919-এর অমৃতসর অধিবেশন। দেখো, এই অধিবেশনের পর 1 আগস্ট 1920-তে তিনি মারা যান। এই কারণে আর কোনো অধিবেশনে তিনি অংশগ্রহণ করতে পারেননি। আচ্ছা, এরপর যদি দেখি 1906-এর কলকাতা অধিবেশনে কি হয়? স্বদেশী আন্দোলন শুরু হয়। এই সময় স্বদেশী আন্দোলন। আচ্ছা, আবার দেখো 1907-এর সুরাট অধিবেশন। তাহলে 1907-এর সুরাট অধিবেশনে তোমার নরমপন্থী ও চরমপন্থী বিভাজিত হয়। তাহলে প্রত্যেকটা ভালো করে নজর রাখবে, 1906 সাল, 1907 সাল এবং 1919-এ কি ঘটে। মঙ্গল পাণ্ডে সম্পর্কিত ঘটনাটি কোথায় সংঘটিত হয়েছিল? উত্তর হবে ব্যারাকপুর। বলো, ব্যারাকপুর। দেখো, মঙ্গল পাণ্ডে ইনি ছিলেন 34তম বেঙ্গল
নেটিভ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট এর সিপাহী। তাহলে তিনি ছিলেন 34তম বেঙ্গল নেটিভ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের সিপাহী। দেখো, যখন তিনি জানতে পারেন যে এনফিল্ড রাইফেলে যে কার্তুজ ব্যবহার হয় সেই কার্তুজে গরু এবং শুকুরের চর্বি ব্যবহার করা হতো, এই নিয়ে তিনি ব্রিটিশ অফিসারের উপর আক্রমণ করেন। এই আক্রমণের ফলে তাকে 1857 সালের 8 এপ্রিল ফাঁসি দেওয়া হয়। ক্লিয়ার হলো? তাহলে তাকে ফাঁসি দেওয়া হয় কবে? 1857 সালের 8 এপ্রিলে তাকে ফাঁসি দেওয়া হয়। ক্লিয়ার? এবার দেখো, যখন তাকে ফাঁসি দেওয়া হয়, এই ফাঁসি দেওয়ার পর এই ঘটনাটি ধীরে ধীরে কিন্তু ছড়িয়ে পড়ে ভারতবর্ষের চারিদিকে। ছড়ার পর এই বিদ্রোহ ব্যাপক আকার ধারণ করে কোথায়? মিরাট শহরে। তাহলে মেন যদি পরীক্ষায় আসে যে সিপাহী বিদ্রোহ প্রথম শুরু হয় কোথায়, মনে হবে বিরাটে, আর এর সূচনা ছিল কিন্তু তোমার ব্যারাকপুর। এটা ওকে। চলো পয়েন্টটা দেখি। 1921 সালের মোপলা বিদ্রোহ কোথায় সংগঠিত হয়েছিল? 1921 সাল মোপলা বিদ্রোহ তোমার পরীক্ষায় দুটোই দেবে, যে মোপলা বিদ্রোহ কত সালে হয়? 1921 সালে। কোথায় হয়? মনে হবে কেরালা। কেরালা বা তোমাকে পরীক্ষায় দেবে মালাবার উপকূল, মালাবার উপকূল দিতে পারে। তাহলে আমরা মনে রাখবো কি, যে মোপলা বিদ্রোহ হয় 1921 সালে কেরালা বা বলবো আমরা মালাবার উপকূলে। এবং এই বিদ্রোহটি করে মোপলা কমিউনিটি। মোপলা কমিউনিটি কেরালার যে মোপলা কমিউনিটি, সেই কমিউনিটি কিন্তু এই বিদ্রোহটি সংগঠিত করেছিলেন। জাতীয় আন্দোলনের নিম্নলিখিতর মধ্যে কে নরমপন্থী হিসাবে পরিচিত ছিলেন? দেখো, আচ্ছা, জাতীয় আন্দোলনের নিম্নলিখিতদের মধ্যে কে নরমপন্থী হিসাবে পরিচিত ছিলেন না? তো দেখো, আমি একটা কথা বলি, যে চরমপন্থী, বিশেষ করে পরীক্ষায় তোমাকে চরমপন্থী যে সমস্ত ব্যক্তিদের নাম দেয়, মনে রাখবে লাল, বাল এবং পাল। তাহলে লাল, বাল, পাল এই তিনজন ছিলেন কিন্তু কি বলতো? চরমপন্থী। লালে কি হয়? লালা রাজপথ রায়। বালে ছিল তোমার বাল গঙ্গাধর তিলক। এবং পালে ছিল তোমার কি বলো? বিপিন চন্দ্র পাল। এবং আরেকজন ছিল কিন্তু চরমপন্থী, তিনি ছিলেন অরবিন্দ ঘোষ। ক্লিয়ার পুরো? তাহলে আমরা কি বলবো দেখো, যারা বিশেষ করে চরমপন্থী ছিলেন, লাল, বাল, পাল এবং অরবিন্দ ঘোষ, এই কয়েকটা পরীক্ষায় সবচেয়ে বেশি আসে। তো দেখো, এখানে দেখো, তাহলে ছিল না কে? অবশ্যই বাল গঙ্গাধর তিলক। কারণ কি? তিনি ছিলেন একজন চরমপন্থী। ক্লিয়ার পুরো? আচ্ছা, আমরা পয়েন্টটা দেখি। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের নেতৃত্ব কে দিয়েছিলেন? উত্তর হবে সূর্য সেন। এই যে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন, এটি কিন্তু হয় 1930 সালের 18 এপ্রিল। কত? 18 এপ্রিল হয়। এবং দেখো, প্রশ্ন আরও আসবে, সূর্য সেন কি নামে পরিচিত ছিলেন? মনে রাখবে মাস্টারদা। তিনি মাস্টারদা নামে পরিচিত ছিলেন, মাস্টারদা। এবং দেখো, এই ঘটনার জন্য তাকে 1934 সালের 12 জানুয়ারি ফাঁসি দেওয়া হয়। কত? 12 জানুয়ারি তাকে ফাঁসি দেওয়া হয়। তাহলে এইগুলো প্রত্যেকটা তোমরা ভালো করে দেখে রাখবে একটু করে।
জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কবে ঘটেছিল? উত্তর হবে 13 এপ্রিল 1919 সাল। দেখো এই যে হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ডের পেছনে যে কারণ ছিল সেটি হলো তোমার রাওলাট অ্যাক্ট, রাওলাট আইন। কত সালের? 1919 সালের, 1919 সালের। তাহলে এর পেছনে কারণ কি? রাওলাট আইন 1919। দেখো এই আইনে বলা হয় বিচার ছাড়াই যারা ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহ করবে তাদেরকে আটক করা হবে। তো দেখো এই আইনের অধীনে সত্যপাল ও সাইফুদ্দিন কিচলু এই দুজন ব্যক্তিকে আটক করে। এই আটক করার ফলে বৈশাখী দিনে 13 এপ্রিল অমৃতসরের জালিয়ানওয়ালাবাগে সাধারণ মানুষের একটা সমাবেশ ঘটে। সেই সমাবেশে মাইকেল ও ডায়ার অন্ধের মতো গুলি চালিয়ে অসংখ্য মানুষের প্রাণ কেড়ে নেন। এই ঘটনাটি কিন্তু জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড নামে পরিচিত। তো দেখো এই হত্যাকাণ্ডের পর রবীন্দ্রনাথ ঠাকুর তার নাইটহুড উপাধি, অর্থাৎ আমরা বলি এই হত্যাকাণ্ডের পর রবীন্দ্রনাথ ঠাকুর নাইটহুড উপাধি, নাইটহুড উপাধি ত্যাগ করেন। কি করেন? ত্যাগ করেন। এবং মহাত্মা গান্ধীজি উভয় লিখে আমি, এবং গান্ধীজি তার কায়সারি হিন্দ উপাধি ত্যাগ করেন। ক্লিয়ার পুরো? পয়েন্টটা দেখো, নিম্নলিখিত কোন গভর্নর জেনারেল ইমপিচমেন্টের মুখোমুখি হয়েছিলেন? উত্তর হবে ওয়ারেন হেস্টিংস। আচ্ছা, গদর কি ছিল? দেখো গদর ছিল একটি বিপ্লবীদের সংগঠন। কোথায়? আমেরিকার সান ফ্রান্সিসকো। তাহলে আমেরিকার সান ফ্রান্সিসকোতে ছিল একটা বিপ্লবীদের সংগঠন, কি বলো? গদর। তো এই গদরের যে লিডার ছিলেন সোহন সিং ভাকনা ও লালা হরদয়াল। ক্লিয়ার হলো? তাহলে আমরা বলবো গদর ছিল আমেরিকার সান ফ্রান্সিসকোর একটি বিপ্লবী সংগঠন যার লিডার ছিলেন সোহন সিং ভাকনা এবং লালা হরদয়াল। জনগণ মন প্রথম কবে গাওয়া হয়েছিল? মনে হবে 1911 সালের কংগ্রেস অধিবেশনে। তাহলে এই অধিবেশনটা কোথায় হয়? মনে হবে কলকাতা। এবং দেখো এই যে জনগণ মন, এটি লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তো এই সম্পর্কে আরেকটা আমরা প্রশ্ন যদি দেখি যে 1996-তে আরেকটি অধিবেশন হয় কলকাতা অধিবেশন। এই অধিবেশনে গাওয়া হয় বন্দে মাতরম। এবং এই বন্দে মাতরম যিনি লিখেছিলেন তিনি হলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। প্রত্যেকে ক্লিয়ার? তাহলে জনগণ মন প্রথম গাওয়া হয় 1911 সালের কংগ্রেস অধিবেশন। কোথায় হয়? কলকাতা। এটি কে লিখেছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর। এবং 1896 সালে বন্দে মাতরম লিখেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কোন সেশনে বলো? কলকাতা সেশন। শতার্থ প্রকাশ কার লেখা? শতার্থ প্রকাশ মনে রাখবে দয়ানন্দ সরস্বতীর লেখা।
দয়ানন্দ সরস্বতী। এবার দেখো স্বামী বিবেকানন্দর মোস্ট ইম্পর্টেন্ট একটা পরীক্ষায় আসে বর্তমান ভারত। বর্তমান ভারত ক্লিয়ার? মনে রাখবে ভালো করে। 1947 সালের 14-15 জুন ইন্ডিয়া কমিটির বৈঠকে কে ভারত ভাগের বিপক্ষে ভোট দেন? তো উত্তর মনে রাখবে খান আব্দুল গফফার খান। কি বলো? খান আব্দুল গফফার খান। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? মনে রাখবে ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি ছিলেন অ্যানি বেসান্ট। কত সালে? 1917 সালে। কোন অধিবেশনে? মনে রাখবে কলকাতা অধিবেশন। কলকাতা অধিবেশন। তাহলে আমরা বলবো যে ভারতের যে আইএনসি বা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস তার প্রথম মহিলা সভাপতি কে ছিলেন বলো? ছিলেন তোমার অ্যানি বেসান্ট। তিনি কলকাতা অধিবেশনে 1917 সালে এই সভাপতিত্ব পান। এবং যদি বলি আমরা, যদি পরীক্ষায় আসে প্রথম ভারতীয় মহিলা কে ছিলেন? ভারতীয় মহিলা মনে রাখবে কি বলতো? সরোজিনী নাইডু। তাহলে প্রথম ভারতীয় মহিলা যদি বলে মনে রাখবে সরোজিনী নাইডু। কত সালে? 1925 সালে। 1925 সালে। কোন অধিবেশন? মনে রাখবে কানপুর। তার কি বলো? কানপুর। ক্লিয়ার সবার? আচ্ছা, আমরা পরেরটা দেখি। কলকাতা শহরের প্রতিষ্ঠা কে করেন? মনে রাখবে জব চার্নক। অপশন বি। ভারত ছাড়ো আন্দোলন কবে শুরু হয়? ভারত ছাড়ো আন্দোলন শুরু হয় 8 আগস্ট 1942 সাল। কত সালে? 8 আগস্ট 1942 সাল। দেখো ক্রিপস মিশন 1942 সালে ভারতবর্ষে ক্রিপস মিশন পাঠানো হয়। এই ক্রিপস মিশনের ব্যর্থতার কারণেই, এই ডিটেলস আমি বলছি না এখন, তো মনে রাখো 1942 সালে ক্রিপস মিশনের ব্যর্থতার কারণে কি বলো? মহাত্মা গান্ধীজি, এটা ক্রিপস মিশনের ব্যর্থতার কারণে। কি কারণে? ক্রিপস মিশনের ব্যর্থতার কারণে। ক্রিপস মিশনের ব্যর্থতার কারণে। তাহলে কি বলো? ক্রিপস মিশনের ব্যর্থতার কারণে মহাত্মা গান্ধীজি এই উদ্যোগটি গ্রহণ করেন। এবং দেখো এই ভারত ছাড়ো আন্দোলনের প্রধান স্লোগান ছিল কি বলতো? ডু অর ডাই। ডু অর ডাই। আরেকটা কথা বলি, এই ভারত ছাড়ো আন্দোলন আরেকটা নামে পরিচিত হয়। কি বলতো? আগস্ট ক্রান্তি। আগস্ট ক্রান্তি নামে পরিচিত হয় এই বিদ্রোহটি। তাহলে এই বিদ্রোহটি কবে হয়? 8 আগস্ট 1942 সাল। কে শুরু করেন? মহাত্মা গান্ধী। প্রধান স্লোগান কি? ডু অর ডাই। এবং কি কারণে হয় এই বিদ্রোহটি? ক্রিপস মিশনের ব্যর্থতার কারণে। এবং এটি কি নামে পরিচিত? আবার আগস্ট ক্রান্তি নামে পরিচিত। গান্ধী আরওয়েল চুক্তি কবে স্বাক্ষরিত হয়? মনে রাখবে 1931 সালে। এই চুক্তিটি স্বাক্ষরিত হয় গান্ধী এবং সেই সময় যে ভাইসরয় ছিলেন আরউইন, এই দুজনের মধ্যে স্বাক্ষরিত হয়। এবং দেখো এই চুক্তিটা আবার দিল্লি চুক্তি নামে পরিচিত। কি চুক্তি? দিল্লি চুক্তি নামে পরিচিত। দেখো এই চুক্তিতে গান্ধীজি অসহযোগ আন্দোলনকে অসহযোগ আন্দোলন প্রত্যাখ্যান করার কথা বলেন। এবং দ্বিতীয় গোল বৈঠক টেবিলে
টেবিলে যেতে রাজি হন। ক্লিয়ার কথাটা আমার? তাহলে এই চুক্তি হয় 1931 সালে কার কার মধ্যে? গান্ধীজি এবং সেই সময় ভাইসরয় আরউইন, এবং এটি দিল্লি চুক্তি নামে পরিচিত। আবার দেখো এই চুক্তির যে কথাবার্তা চলে এটুকুই। আচ্ছা, হোম রুল লীগ আন্দোলনের সঙ্গে নিম্নলিখিতর মধ্যে কে জড়িত ছিলেন না? মনে হবে টি.এস. অলকট। কি বলতো? টি.এস. অলকট। মুসলমানদের জন্য পৃথক রাষ্ট্রের ধারণা কে দেন? উত্তর হবে শ্রী স্যার মোহাম্মদ ইকবাল। তাহলে এই হচ্ছে তোমাদের কি বলতো ইতিহাসে মোস্ট ইম্পর্টেন্ট 20টি প্রশ্ন। তোমরা প্রত্যেকে ভালো করে দেখবে এবং পারলে আমার চ্যানেল লাইক এবং সাবস্ক্রাইব করে দাও, যেন তোমাদের কাছে আরও নোটিফিকেশন আসে এবং আমি আরও বেশি বেশি ভিডিও তোমাদের জন্য বানাতে পারি।